রনক ভয়ে ভয়ে রুহানির বাড়ির ভেতরে পা রাখল। রুহানি সামনে আর রনক পেছনে। রনক থমকে দাঁড়িয়ে রইল। এত বড় বাড়ি আর এমন চোখ ধাঁধানো লাইটিং আর দামি দামি আসবাবপত্র এর আগে ও দেখেনি। রনকের কেমন ভয় লাগছে। বুক টিপটিপ করছে। বারবার শার্ট টেনে ঠিক করছে। পায়ের দিকে তাকিয়ে ওর পিলে চমকে গেল। সেলাই করা পুরনো জুতার মধ্যে ধুলো মাখা পা। ধুলো পায় এত চকচকে ফ্লোরে পা রেখেছে, যদি নোংরা হয়ে যায় আর যদি কেউ বকে। রনকের ভয় লাগছে। আর ভেতরে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে। গলা শুকিয়ে আসছে। নিজেকে এই পরিবেশে বেমানান লাগছে। রুহানির বাবা মা কি বলবে ওকে দেখে সেটাও ভাবছে। যদি অপমান করে? নাটক সিনেমায় তো তাই করে। রুহানি রনককে সামনে না পেয়ে পেছনে ঘুরে দেখে ও দাঁড়িয়ে আছে। রুহানি রনকের সামনে গিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? রনক ভয় ভয় বলল, আমার ভয় লাগছে। রুহানি অবাক হয়ে বলল, কেন? রনক কিছুক্ষণ ইতস্তত করে বলল, আচ্ছা, তোমার বাবা মা কি জানে আমার ব্যাপারে? তারা রাগ করবে না তো আমাকে দেখে? রুহানি চিন্তিত মুখ করে বলল, তাই তো, বাবা মাকে তো বলিনি তোর কথা। এখন কি হবে যদি রাগ করে? রুহানির চিন্তিত মুখ রনকের আতঙ্ক বাড়িয়ে দিল। রনকের মুখটা চুপসে গেল। রুহানি বেশ মজা পাচ্ছে। তারপর বলল, আমার মা কিংবা বাবা দেখলে বলবো আমি চিনি না। তারপর আর কি, চোর মনে করে তোকে ইচ্ছেমতো ধোলাই করবে, তারপর পুলিশে দেবে। রনকের বুকটা রুহানির কথা শুনে কেঁপে উঠল। তাহলে এই ছিল রুহানির মনে। এই জন্য এত খাতির করেছে, এভাবে ফাঁসাবে। রুহানি রনককে ধমক দিয়ে বলল, চল, আমার বাবা মা কি তোকে গিলে ফেলবে নাকি? আমি ফ্রেশ হয়ে আসছি। রুহানি একজন সার্ভেন্টকে সব বুঝিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। সার্ভেন্ট রনককে একটা রুমে নিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, স্যার, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। আপনার লাঞ্চ আসছে। লাঞ্চ শেষে স্টাডি রুমে যাবেন। সার্ভেন্ট চলে গেল। রনক হা করে আছে। এত সুন্দর একটা মেয়ে ওকে স্যার বলে গেল। রনকের মাথা ঘুরছে সব দেখে শুনে। রনক ফ্রেশ হয়ে বের হতেই টেবিলের উপর খাবার দেখল। কিছুক্ষণ ইতস্তত করলেও ক্ষুধা পেয়েছে, তাই খেয়ে নিল। রুহানিকে পড়াতে গিয়ে পড়ল আরেক বিপাকে। কোনো কিছুই মাথায় ঢুকাতে চায় না। বারবার রনককে দোষারোপ করে বলে ও নাকি ইচ্ছে করে ওকে কঠিন কঠিন পড়া পড়াচ্ছে। পড়া শেষ করতেই রুহানি ৫,০০০ টাকা দিয়ে বলল, অ্যাডভান্স দিলাম, আর ড্রাইভার তোকে দিয়ে আসবে। রনক জোর করে হেসে বলল, তার দরকার হবে না, আমি যেতে পারব। রুহানি চোখ পাকিয়ে তাকাতেই রনক চুপ হয়ে গেল। মেসে গিয়ে গা এলিয়ে দিল রনক। ভাবছে কত শান্তির একটা টিউশনি পেয়েছে। গাড়িতে করে যাচ্ছে, গাড়িতে করে মেসে আসছে। আগে পায়ে হেঁটে যেত, আবার পায়ে হেঁটে ফিরত। রনক ভাবছে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দেবে আর বাবাকে বলবে রুম্পাকে কিছু যেন কিনে দেয়। উঠে গোসল করতে গেল। আবার টিউশনিতে যেতে হবে। রুহানি আর ওর মা বাবার সাথে একটা বিজনেস পার্টিতে গিয়েছে। গাড়ি থেকে নামার সময় পাশের সাদা গাড়ি থেকে ফালাককে নামতে দেখল। স্যুট কোট পরা। ওর গেটআপ দেখে মনে হচ্ছে কোনো কোম্পানির হাই পোস্টে আছে আর সে কোম্পানির প্রতিনিধিত্ব করতে এসেছে। কিন্তু ও তো স্টুডেন্ট। রুহানির কিছুই মাথায় ঢুকছে না।
রুহানি ভেতরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে ফালাককে খুঁজতে লাগল। ও ভুল দেখেছে কি না সেটা কনফার্ম হতে চায়। অনেক মানুষই থাকতে পারে যাকে কিছুটা ফালাকের মতো দেখতে লাগে। রুহানি ফালাককে খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিল। বাবা ব্যস্ত হয়ে পড়েছেন, মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে আর হাতে কোল্ড ড্রিঙ্ক। ফালাক একজনের সাথে কথা শেষ করে সামনের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ও থমকে দাঁড়িয়ে গেল। রুহানি হাতে গ্লাস নিয়ে হেসে হেসে মধ্যবয়সী একজনের সাথে কথা বলছে। তবে এই রুহানিকে চেনা যাচ্ছে না। পার্পল কালার ড্রেস, ম্যাচিং করে কানে ইয়ারিং, গলায় চিকচিক করছে ছোট একটা লকেট, হাতে ব্রেসলেট, মুখে হালকা মেকআপের সাথে চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। চুলগুলো কার্লি করা। আজ প্রথম ওকে মেয়ে লাগছে। ভার্সিটিতে জংলি মেয়ের মতো লাগে। ছেঁড়া ফাটা জিন্স, শার্ট, টপসের সাথে এলোমেলো চুলে ওকে কখনো মেয়ে লাগেনি, কখনো মোহনীয় লাগেনি। রুহানির হঠাৎ ফালাকের চোখে চোখ পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রুহানি চেয়ে চেয়ে ভাবছে তাহলে ভুল দেখেনি, ওকেই দেখেছে। আর ফালাক অন্যরকম রুহানিকে অবাক চোখে দেখছে। হঠাৎ ফালাকের হুঁশ হল ও কি করছে। ফালাক দ্রুত চোখ সরিয়ে ওকে পাশ কাটিয়ে চলে গেল। রুহানি ওকে ফলো করছে। নামি দামি বিজনেসম্যানদের সাথে কথা বলছে। রুহানির খটকা লাগছে। পার্টি শেষে রুহানি বাবা মায়ের সাথে বাড়িতে ফিরছে। বাড়িতে ওর ভাই একা আছে। ফালাকও চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হবে। ফালাক গাড়ি স্টার্ট দিচ্ছে। তখন পাশ দিয়ে ধীরে ধীরে আর একটা গাড়ি যাচ্ছে। রুহানির দিকে আরেকবার চোখ পড়ল। গাড়ি স্লো করে যাচ্ছিল তাই বেশ দেখা যাচ্ছিল। রুহানি জানালার গ্লাস বন্ধ করে দিল। ফালাক ড্রাইভ করছে আর ভাবছে রুহানির কথা। একটা মেয়ের কত রূপ তাই ভাবছে। আচ্ছা, রুহানিকে শাড়ি পরলে কেমন লাগবে? আর সেলোয়ার কামিজে? নিশ্চয়ই অন্যরকম লাগবে। চেনা যাবে না। হয়তো ভয়ঙ্কর সুন্দরী লাগবে। ফালাক কল্পনা করার চেষ্টা করছে। তারপর ওর খেয়াল হলো ও কি করছে। নিজের মাথায় গাঁটটা মেরে বলল, ফালাক কি করছিস? পাগল হয়েছিস? কল্পনা করছিস? কল্পনার খেলায় সোজা উপরে চলে যাস না। মন দিয়ে ড্রাইভ কর। তারপর নিজের অজান্তেই মুচকি হাসল। ফালাক আয়নার সামনে দাঁড়িয়ে কোট খুলছে। আর ভাবছে ওর এই গেটাবের সাথে রুহানিকে কি মানাতো? একসাথে দাঁড়ালে কেমন লাগত? তারপর আবার নিজের উপর বিরক্তি প্রকাশ করল। ওই অসভ্য, পাগল, তার ছেঁড়া মেয়েকে নিয়ে কি ভাবছিস? ও তো মেয়ের ক্যাটাগরিতেই পড়ে না। বেয়াদব, অহংকারী, নিষ্ঠুর একটা মেয়ে। ওকে নিয়ে কি ভাবছি? ও আমার ভাবনার যোগ্যই না। উফ, মাথা খারাপ করে দিল। ফালাক জোর করে নিজের ভাবনা আর কল্পনা থেকে রুহানিকে বের করে শক্তপোক্ত লক করে নিল নিজের মনের। রুহানি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আজকে কাকে মুরগি বানানো যায় তাই ভাবছে। রুহানি রনককে দেখতে পেয়ে ডাক দিল। রুহানির বন্ধুরা রনকের সাথে মেলামেশাটা একদম পছন্দ করে না। কিন্তু রুহানিকে খোলাখুলি কিছু বলতেও পারছে না। রনক রুহানির সামনে এসে গুটিসুটি হয়ে দাঁড়ায়। বসো, এখন তো ক্লাস অফ। রনক ওদের সাথে বসল। ফালাক ভার্সিটিতে তড়িঘড়ি করে ঢুকছে। রুহানি ফালাককে দেখে বলল, কাল এটাকে পার্টিতে দেখেছি। একদম অন্য গেটাবে। ওকে দেখলেই আমার হাত ইসপিস করে। রনক শুনে বলল, কেন? কারণ ও একটা ফাজিল।
ফাজিল, কই ছেলেটাকে তো যথেষ্ট ভদ্র মনে হয়। ভদ্র না ছাই, ও যে কি তুই জানিস না। কিন্তু সেদিন তো আমার সাথে কথা বলল। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যথেষ্ট ভদ্র, মার্জিত একটা ছেলে। রুহানি ক্ষেপে গিয়ে বলল, ওই তুই আমার ফ্রেন্ড নাকি ওর? তুই জানিস ও আমাকে কি বলেছে? আমাকে বিল্লি রানী বলেছে। আমার চোখ নাকি বিড়ালের মতো? কত বড় বেয়াদব! ওর চোখ যে খাটাসের মতো তা কি দেখেছে? আমি তো বলে দিয়েছি। আর তুই যদি আর একবার ওর সুনাম করিস তোর হাড়গোড় ভেঙে দেব। রনক আর কিছু বলবেও না। সেদিন রনক ওকে এই বিড়ালের চোখের কথাটা বলেছে আর সেটাই রুহানিকে বলেছে। ভাগ্যিস নামটা বলেনি। রুহানি যদি জানতে পারে ওকে আস্ত রাখবে না, মেরে একদম গেড়ে দেবে। তাই রনক চুপ করে গেল। রুহানির বন্ধুরা খুশি হল। রনককে রুহানি বকেছে। রনককে শুধুমাত্র ওর জন্য সহ্য করছে, নয়তো আশেপাশে ঘেঁষতে দিত না। তাইফ রুহানিকে এসে বলল একটা জুনিয়র মেয়ে ওকে অপমান করেছে, ওর নামে কমপ্লেইন করেছে। মেয়েটাকে অন্যদিনের মতো র্যাগিং দিয়েছিল। রুহানির রাগ লাগছে, আজকাল সবাই জবাব দিতে শিখে গেছে। সেদিন ফালাক জবাব দিল আর আজকে জুনিয়র মেয়ে। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। ডানা গজানোর আগেই ভেঙে দিতে হবে। রুহানি গেল ওই মেয়েকে শায়েস্তা করতে। দুটো মেয়ে একসাথে বসে আছে, দুজনেরই মুখ ভার। রুহানি ওদের সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু ওরা খেয়াল করেনি। রুহানি টেবিলে চাপট মেরে বলল, এখানে তুলি কে? ওরা দুজনেই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। রুহানির দিকে ভয় ভয় চেয়ে আছে। রুহানি বিরক্তি নিয়ে বলল, কানে সমস্যা নাকি? একটা মেয়ে হাত ঘষতে ঘষতে নিচু স্বরে বলল, জি আপু আমি। রুহানি ভ্রু কুঁচকে মেয়েটাকে দেখে নিয়ে বলল, এত বড় স্পর্ধা! আমার গ্যাংয়ের নামে কমপ্লেইন করেছ? তুলির পাশের মেয়েটা বলল, আপু এতে ওর দোষ নেই, ও কমপ্লেইন করেনি, আমি করেছি। রুহানি অবাক হয়ে বলল, তুমি? একজনের জন্য আরেকজন? কেন? মেয়েটা কথা বলছে না। আর তুলি মেয়েটা বারবার হাতের এক জায়গায় অন্য হাত দিয়ে ডলছে। ব্যাপারটা রুহানির চোখে পড়েছে। মেয়েটার চোখ পানিতে পূর্ণ হচ্ছে। মনে হচ্ছে এখনই অশ্রু হয়ে ঝরে পড়বে। তুলি ধরা গলায় বলল, ওই ছেলেটা আমার হাত ধরেছিল। আমি নতুন তাই চুপ করেছিলাম। আড়ালে চোখের পানি ফেলেছি। কিন্তু ও সহ্য করতে না পেরে কমপ্লেইন করেছে। গায়ে হাত দেওয়া কি ধরনের র্যাগিং? রুহানির মাথায় আগুন জ্বলে গেল তুলির কথা শুনে। ভরা মজলিসে তাইফের সামনে গিয়ে ঠাটিয়ে চড় মারল। সবাই স্তব্ধ হয়ে গেল। ফালাক কফিতে চুমুক দিতে দিতে ওদের কাহিনী দেখছে। ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার অধীর অপেক্ষা। তাইফ গালে হাত দিয়ে অবাক চোখে রুহানির দিকে চেয়ে আছে। রুহানি ক্ষিপ্ত হয়ে বলল, র্যাগিং? মেয়েদের গায়ে হাত দেওয়া র্যাগিং? এরপর যদি কারো গায়ে হাত দিস, মেয়েদের অসম্মান করিস, তাহলে আমি তোর হাত ভেঙে দেব। শুক্রিয়া কর একটা চড় মেরেছি। রাগে রুহানির শরীর থরথর করে কাঁপছে। ভরদুপুর। তেজস্বী সূর্য তার সম্পূর্ণ তেজ যেন উজাড় করে ঢেলে দিচ্ছে। পুকুর পাড়ে ঝিরিঝিরি বাতাস বইছে, কিন্তু এই বাতাস সূর্যের প্রখরতা কমাতে সফল হচ্ছে না। রুহানিও সূর্যের মতো প্রখর তেজ নিয়ে পুকুর পাড়ে বসে সূর্যের সাথে পাল্লা দিচ্ছে। কিছুক্ষণ আগেই তাইফের সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ করে এল। এতদিনের বন্ধুত্ব কিন্তু একটুও কষ্ট হচ্ছে না।
বরং নিজের উপর রাগ লাগছে। যে মেয়েদের অসম্মানের চোখে দেখে সে নিশ্চয়ই মেয়ে বন্ধুদেরও ছাড় দেয়নি। না জানি কতদিন, কতবার কুদৃষ্টি নিয়ে দেখেছে। রুহানির গা ঘিন ঘিন করছে। রুহানি পুকুর পাড়ে পা ভিজিয়ে বসে আছে। তবে এই মুহূর্তে মাথা ঠান্ডা করা দরকার। পুকুরের এই উত্তপ্ত পানি মাথায় দিলে মাথা ঠান্ডা হওয়ার বদলে গরম হয়ে ফুটবে। এই প্রথম মেয়ের মতো আচরণ করলে। ফালাক ক্যানে চুমুক দিয়ে বলল। রুহানি পেছনে ঘুরে ফালাককে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকাল। ফালাক ক্যান দেখিয়ে বলল, এভাবে চেয়ে আছো কেন? খাবে নাকি? রুহানি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ খাবো, তবে তোমাকে। হে আল্লাহ, আমাকে সবর দেও। একে যে কবে আমি মার্ডার করে ফেলি। বিরক্তিকর লোক। ফালাক বাঁকা হেসে বলল, আমি খুব টেস্টি। তোমাকে আর কি দোষ দেব, সব মেয়েই আমাকে দেখলে পাগল হয়ে যায়। মেয়েদের কাছে আমি আইসক্রিম কিংবা চকলেটের মতো। রুহানি চোখ বড় বড় করে তাকাল। তারপর নাক ছিটকে বলল, হুহ, কি তার চেহারা! তোমার মতো তো আর জংলি না। নিজেকে দেখো, নিজের পোশাক দেখো, চুল দেখো। চুল দেখে মনে হয় বহুকাল চিরুনি পরেনি। আর জামা কাপড়েরও কোনো স্ট্যান্ডার্ড নেই, পুরাই জঙ্গল। রুহানি ফালাকের কথা শুনে ক্ষেপে গিয়ে বলল, আমি জঙ্গল? এটাকে স্টাইল বলে? স্টাইল? যা তুমি বুঝবে না, কারণ তুমি নিজেই একটা জঙ্গল। জংলি লোকেরা আবার স্টাইল বুঝে নাকি? ফালাক রুহানির দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, তোমার পোশাকে তো ছেলেদের ভাব আছে। আমার পোশাকে কি মেয়েলি ভাব আছে? আমার পোশাক সম্পূর্ণ ছেলেদের স্টাইলের এবং হাই স্ট্যান্ডার্ড। রুহানি চোখ ছোট ছোট করে বলল, হ্যাঁ স্টাইল, তবে ক্ষেত মার্কা স্টাইল। আসছে স্ট্যান্ডার্ড দেখাতে। রুহানি মুখ ভেঙচি কেটে হাঁটা ধরল। কিছুদূর গিয়ে থামল। তারপর পেছনে ঘুরে বলল, মিস্টার ফালাক, নেক্সট টাইম আমার সাথে লাগতে আসলে খুলি উড়িয়ে দেব। রুহানি হাতের আঙুল দিয়ে পিস্তল শেপ করে দেখাল। ফালাক একটু হাসল। রুহানির আচরণগুলো অদ্ভুত লাগে। এভাবে কেটে গেছে 2-3 মাস। হাসি, আনন্দ, হই হুল্লোড়ে দিনগুলো সুন্দরভাবে কেটে গেছে। রুহানি আগের চেয়ে কিঞ্চিত বদলেছে। দুষ্ট মিষ্টি খুনসুটিতে মেতে থাকলেও আগের মতো ভার্সিটির জুনিয়রদের জ্বালাতন করে না। ওর সব জ্বালাতন আর বিরক্তি ফালাক আর ওর বিপরীত দল ঈশার টিম সহ্য করছে। রুহানির দলটা নড়বড়ে হয়ে গেছে। তাইফ অনেকবার সরি বলার পরেও রুহানি মাফ করেনি। এ নিয়ে বন্ধুদের মধ্যে অসন্তোষ জমা হয়েছে। আর রুহানিও বলে দিয়েছে, তোদের ইচ্ছে হলে ওর সাথে কথা বল, যা খুশি কর, আমি তো মানা করিনি। আমি ওর সাথে বন্ধুত্ব রাখব না, ব্যাস। এ নিয়ে রুহানির আড়ালে ব্যাপক আলোচনা হয়, সেটা রুহানি জানলেও পাত্তা দেয় না। রনক রুহানিকে পোড়ানোর সময় হাসি গল্পের মাধ্যমে কিছু নীতিশিক্ষা দেওয়ার চেষ্টা করে। এই যেমন, রুহানি নিজের একটা সুন্দর ব্যক্তিত্ব গঠন করো। ব্যক্তিত্বহীন মানুষ কারো ভালোবাসা, শ্রদ্ধার যোগ্য নয়। এমন ব্যক্তিত্ব গড়ে তুলো যাতে আশেপাশের মানুষ তোমার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়, তোমাকে অনুসরণ করে। যে ব্যক্তিত্বে মিথ্যার কোনো স্থান নেই। রুহানি সব সময় নিজের আত্মসম্মানে অটল থাকবে। কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিবে না। তাহলে বেঁচে থেকেও মরে যাবে। নিজেকে কখনো কারো নিকট দুর্বলভাবে প্রকাশ করবে না, আর না নিজের দুর্বলতা। তাহলে সে তোমার দুর্বলতায় কারণে অকারণে আঘাত করবে।
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান দেওয়ায় রুহানি ওর নাম দিয়েছে পণ্ডিত। তবে এই নামে রনক যথেষ্ট সন্তুষ্ট। ফালাক এই 3 মাসে রুহানির হাত থেকে রক্ষা পায়নি। বিভিন্নভাবে বিরক্ত করে গেছে। তবে রুহানিকেও ফেরত দিয়েছে। ফালাক লাইব্রেরিতে পড়ায় মগ্ন। রাতে অফিসের ফাইলপত্র নিয়ে বসতে হয়, কাজ করে তাই পড়ার সুযোগ হয় না। যতটুকু সময় পায় পড়া গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। রুহানি চুইংগাম চিবাতে চিবাতে লাইব্রেরিতে ঢুকল। শেলফ থেকে একটা বই নিল। আর চোখে ফালাককে দেখছে। ধীরে ধীরে হাঁটছে রুহানি। ফালাকের পাশ ঘেঁষে হেঁটে বাইরে চলে গেল। ঈশা তাইফকে নিজের দলে নেওয়ার চেষ্টা করছে। সে খবর নুশা দিল রুহানিকে। তাইফ জাহান্নামে যাক তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রুহানির। তবে ঈশা যে স্পর্ধা দেখাচ্ছে তাতে বেশ রেগে যায় রুহানি। ক্যান্টিনে ঈশাকে দেখে রাগে গোজগোজ করছে রুহানি। ইচ্ছে করছে গরম কফি ওর মুখে ঢেলে দিতে। কিন্তু এতটাও নির্দয় হওয়া যাবে না। এতে উল্টো নিজেই কেস খেয়ে যাবে। রুহানি রিংয়ের ঝুড়ি থেকে রিং নিয়ে ঈশার মাথার দিকে ছুঁড়ে মারে। রুহানিকে দেখে ওর বন্ধুরাও ঈশাকে ডিম ছুঁড়ে মারে। ঈশার মাথা ডিম দিয়ে ঢেকে গেছে। মুখের কাছেও গড়িয়ে পড়ছে। রিংয়ের গন্ধে ঈশার বমি চলে আসছে। দুহাত সরিয়ে নাক ছিটকাচ্ছে। রুহানি ওর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, ইউ আর লুকিং সো কিউট। ঈশা পারলে ওকে খেয়ে ফেলে। কিন্তু এইভাবে আর কিছুক্ষণ থাকলে নিজেই মারা পড়বে। দ্রুত ওয়াশরুমে দৌড়ে গেল। রুহানি আর বন্ধুরা বাইরে এসে হেসে গড়াগড়ি খাচ্ছে। মন শান্তি হয়েছে। রুহানি অ্যানাউন্স করল, বেশ, আমি আজকে সবাইকে চাইনিজ ট্রিট দেব। তুরানি বলল, আমি চাইনিজ খাবো না। ওকে যে যা খাবি তাই খাওয়াব। ক্যাশ, কার্ড সব আছে। আজকে আমি অনেক খুশি। যে যা চাইবি তাই দেব। তারপর সবাই ক্লাস মিস দিয়েই একসাথে বেরিয়ে গেল। ফালাক লাইব্রেরি থেকে বের হয়ে ক্লাসের দিকে যাচ্ছে। শুভ আর সোহান ওর দিকে এগিয়ে এল কথা বলার জন্য। ওরা কিছুক্ষণ কথা বলে ক্লাসের দিকে গেল। ওরা বসার পর পেছনে থেকে একজন ফালাকের কাঁধে হাত দিয়ে রাখল। ফালাক পেছনে ঘুরে জিজ্ঞেস করল, কিছু বলবে? হ্যাঁ, তোমার চুলে চুইংগাম বাজে ভাবে জড়িয়ে আছে। ফালাক চুইংগামের কথা শুনে মাথায় হাত দিতে গিয়েও দিল না। শুভকে বলল, দেখতো মাথায় কি। সোহান আর শুভ দুজনেই মাথার দিকে তাকালো। চুলে চুইংগাম আটকে আছে। সোহান অসহায় ফেস করে বলল, ভাই, সত্যিই চুলে চুইংগাম। কি করে লাগলো? ফালাক ভাবছে কি করে চুলে চুইংগাম লাগতে পারে কিন্তু কিছুই মাথায় এলো না। ফালাক দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে গেল। শুভ আর সোহানও ওর পেছনে পেছনে গেল। ফালাক ওয়াশরুমে গিয়ে আয়নায় মাথার পেছনটা দেখার চেষ্টা করছে। শুভ আর শোভানের সাহায্যে চুল থেকে চুইংগাম ছাড়াতে সক্ষম হলো। ফালাক মুখে পানি দিচ্ছে। রাগ লাগছে প্রচুর। শুভ কি জানি ভেবে আমতা আমতা করে বলল,
ভাই, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করেছে। ফালাক চমকে শুভর দিকে তাকালো। তারপর চোখ মুখ শক্ত করে বলল, রুহানি, যথেষ্ট হয়েছে, আজ আর ওকে ছাড়ছি না। ফালাক হুড়মুড় করে বের হয়ে গেল। চোখ মুখ লাল করে হনহন করে হাঁটছে আর রুহানিকে খুঁজছে। কিন্তু রুহানিকে কোথাও খুঁজে পাচ্ছে না। অতঃপর জানতে পারল রুহানি অনেক আগেই চলে গেছে। আজ চলে গেছো তো কি হয়েছে? আসবে তো আবার। তোলা রইল তোমার জন্য। রুহানি রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছে, একসাথে আড্ডা দিচ্ছে, সেলফি নিচ্ছে, কেউ কেউ ফেসবুকেও আপলোড দিয়ে দিচ্ছে। বন্ধুদের সাথে ঘোরাঘুরি, খেয়ে দেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে ফিরে ওর চোখ চড়প গাছ। বাড়িতে স্যুট কোট পরা কয়েকজন লোক এসেছে। তারা কি যেন বলছে ওর মায়ের সাথে। ওর মায়ের বিমর্ষ ফেস দেখে ভালো ঠেকল না বিষয়টা। রুহানি দ্রুত মায়ের কাছে গেল। ওর মা ওর দিকে তাকালো। রুহানি আতঙ্কিত কণ্ঠে বলল, উনারা কারা মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? রুহানির মা রুহানির হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, তুই কোথায় ছিলি? তোকে কতবার ফোন করেছি হা? রুহানির মা বলতে বলতে কেঁদে দিল। রুহানি মায়ের কান্না দেখে ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, কি হয়েছে? রুহানির মা কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে গেছে রুহানি, সব শেষ। ব্যাংকের লোকজন এসেছে। বাবা কোথায়? রুহানির মায়ের কান্নার গতিবেগ আরও বেড়ে গেল। তিনি কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, স্ট্রোক করেছে, হসপিটালে আছে, কাছে থাকার মতো একটা মানুষ নেই। রুহানকে রেখে এসেছি। তোকে ফোন করছি, তুই তো ফোন রিসিভই করছিস না। সব শেষ রুহানি। এখন আমি কি করব? কার কাছে যাব? আমার কিছুই মাথায় ঢুকছে না। রুহানি মায়ের কথা শুনে ধপ করে মেঝেতে বসে পড়ল। কিছু সময়ের ব্যবধানে কি হয়ে গেল? কিছুক্ষণ আগেও তো বন্ধুদের সাথে কত হাসি খুশি ছিল, কিন্তু বাড়িতে এত কিছু হয়ে গেছে তার কোনো খবরই ওর নেই। রুহানির মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে, আর পায়ের নিচেও মাটি নেই। ও অন্য কোনো দুনিয়ায় আছে। কোনো কিছু ভাবার ক্ষমতাও নেই। শরীরের শক্তি নিস্তেজ হয়ে আসছে। অনুভূতিরা শূন্যে ভাসমান। গভীরভাবে ভাঙ্গনের শব্দ পাচ্ছে। তিলে তিলে গড়ে তোলা প্রাচুর্যের ভাঙ্গন। রুহানি হসপিটালের করিডোর জুড়ে দৌড়াচ্ছে আর চোখের পানি মুছছে। পুরো মুখ কাদা কাদা হয়ে আছে। চুলগুলো এলোমেলো। দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। আশেপাশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কে অবাক হয়ে ওকে দেখছে তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে খেয়াল। রুহানি নিজের মতো দৌড়াচ্ছে। বাবা কোথায়, কিভাবে, কত নাম্বার রুমে আছে কিছুই জানা নেই। শুধু জানে 3 তলায় আছে। বাবাকে খোঁজে না পেয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ফুপিয়ে কেঁদে দিল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে। দুহাতে মুখ ঢেকে কাঁদছে। আশেপাশের মানুষ ওকে এভাবে দেখে দাঁড়িয়ে গেল, আর নিজেদের মতো ফিসফিস করছে। কেউ কেউ ওর সামনে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু রুহানি উত্তর দিচ্ছে না। চুপ করে কেঁদেই যাচ্ছে। একজন ওকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু ও শক্ত হয়ে বসে আছে। কান্নার মাঝে বাবা শব্দটা কয়েকবার উচ্চারণ করল। এতে করে উপস্থিত লোকজন বুঝল ওর বাবার কিছু হয়েছে। রুহানির মা মেয়ের এই অবস্থা দেখে ধরে দাঁড় করাল।
রুহানির মা নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করুক না কেন চোখের পানি আটকে রাখতে পারছে না। রুহানিকে ধরে উঠাল। রুহানি কিছু বলার আগেই ওর মা বলল, আমরা বাবার কাছে যাচ্ছি। রুহানি কাঁদতে কাঁদতে কেবিনের সামনে গেল। 15 বছরের রুহান পাশের বেঞ্চিতে বসে আছে। মা আর বোনকে দেখে উঠে দাঁড়াল। কাঁদো কাঁদো হয়ে বলল, মা, বাবার কন্ডিশন ভালো না, আমার খুব ভয় করছে। ওর মা বুকে জড়িয়ে ধরে বলল, বাবার কিছু হবে না, ভয় পাস না। রুহানি বারবার বাবার কাছে যেতে চাইলেও ডাক্তার পারমিশন দিল না। রুহানির মা ওকে আর রুহানকে বাড়িতে পাঠিয়ে দিল জোর করে। রুহানি বিছানায় শুয়ে ছটফট করছে। রাতটাকে বেশ লম্বা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। রাতের এই গাঢ় অন্ধকার যেন ওকে গিলে খাচ্ছে, তলিয়ে নিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে। অস্থির অস্থির লাগছে। এই প্রথম কোনো রাতকে এতটা ভয়ঙ্কর লাগছে। এটা সেটা ভেবে পুরো নির্ঘুম একটা রাত কাটালো। মাথা ভারী হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে এরপর থেকে প্রতিটা রাতই ভয়ঙ্কর কাটবে। অনিশ্চিত ভবিষ্যতের রাতগুলো হয়তো নির্ঘুমই হয়। রুহানি দুহাতে মাথা চেপে ধরে ভাবছে 2-3 দিন আগের কথা। রনক হুট করে বাড়িতে চলে যায় আর বাড়িতে পৌঁছে রুহানিকে ফোন করে জানায় ওর বাবা হসপিটালে, তাই ও কিছুদিন রুহানিকে পড়াতে পারবে না। রুহানি ওকে বলে রেখে দেয়। এরপর আর ওর বাবার খোঁজ করেনি, একটা বারের জন্য ফোন করেনি। আসলে নিজের ব্যস্ত জীবনে ওর বাবার কথা ভাবার ফুরসতই মিলেনি। আজ রুহানির মনে পড়ছে হয়তো সেদিন রাতে রনকও ওর মতো ছটফট করেছে। ওরও হয়তো ভয়ঙ্কর রাত কেটেছে। রনকের অবস্থানটা আজ অনুভব করতে পারছে। রুহানি প্রথমে ফোন হাতে নিয়ে বাবার খোঁজ নিল, তারপর রনককে ফোন করল। একবার রিং বাজতেই রনক ফোন রিসিভ করল। ফোন রিসিভ করতেই রুহানি জিজ্ঞেস করল, আঙ্কেল কেমন আছে? রনক মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে অবস্থা খুব খারাপ ছিল। কি যে টেনশন আর ভয় কাটিয়েছি পুরো পরিবার, একমাত্র আল্লাহ জানে। আমি 2-1 দিনের মধ্যে চলে আসব, কিছুদিন থেকে আয়। আঙ্কেলের খেয়াল রাখো। রুহানির গলা ধরে আসছে। রুহানির ধরা গলা খেয়াল করে রনক চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, রুহানি কি হয়েছে? সব ঠিক আছে তো? রুহানি কেঁদে দিল। এই মুহূর্তে ওর এমন একজন বন্ধু দরকার যে ওর অবস্থাটা বুঝতে পারবে, যে ওর কষ্টগুলো অনুভব করতে পারবে। আর সে হচ্ছে রনক। রুহানি কেঁদে দিল। রনক ওর কান্না শুনে বিচলিত হয়ে পড়ল। রুহানিকে যতদূর চিনে কঠিন মনের মানুষ, এত সহজে কাদার মেয়েও নয়। রনক চুপ করে রুহানিকে কান্নার সুযোগ করে দিল। রুহানি কান্না থামিয়ে সবকিছু খুলে বলল। সব শুনে রনক স্তব্ধ হয়ে গেল। তারপর বলল, রুহানি, নিজেকে শক্ত করো। এটা ভেঙে পড়ার সময় না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আল্লাহর উপর ভরসা রাখো। আমি বিকেলে চলে আসছি। রুহানি কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল। রুহানি ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে গেল। পুরো বাড়িটা নীরব, নিস্তব্ধ, মৃত্যুপুরী মনে হচ্ছে। রুহানির বুকে চাপ দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না। পানি মুখে দিয়ে ফ্রেন্ড গ্রুপে একটা মেসেজ করে হসপিটালের জন্য বের হয়ে গেল। ফালাক ভার্সিটিতে এসে রুহানিকে খুঁজছে। আজ রুহানিকে একবার পাক, কিন্তু রুহানিকে কোথাও খুঁজে পাচ্ছে না। পুরো ভার্সিটি তন্ন তন্ন করেও খুঁজে পেল না।
তারপর বিরক্তি নিয়ে লাইব্রেরিতে পড়া শেষ করে ক্লাসে গেল। ক্লাস শেষে রুহানিকে খুঁজছে কিন্তু পায়নি। ভার্সিটি শেষ হওয়া পর্যন্ত রুহানিকে খোঁজ করল কিন্তু পেল না। অবশেষে বুঝতে পারল রুহানি আসেনি। ফালাক মনে মনে বলল, ব্যাপার না, আজ আসনি তো কি হয়েছে, আসবে তো। রুহানি ডাক্তারের কাছ থেকে পজিটিভ কোনো উত্তর পেল না। সারাদিন হসপিটালে ছিল। রুহানি নিরাশা নিয়ে বসে আছে। কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। দুহাতে মাথা চেপে ধরল। রনক দৌড়ে রুহানির সামনে এসে থামল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রুহানি চোখ তুলে তাকাল। রুহানির বিমর্ষ মুখ দেখে রনকের মনটা কেমন জানি করে উঠল। রুহানিকে এভাবে এর আগে দেখেনি। কেটে গেছে 2-3 দিন। রুহানি ড্রয়িং রুমে টেবিলের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। আগামী কাল সব প্রপার্টি নিলামে উঠবে। পাশেই রুহান বসে আছে। ওর পলকহীন দৃষ্টি মেঝের দিকে। রুহানি মা। রুহানি মাথা তুলে তাকাল। ওদের এই অবস্থায় ওদের কোনো আত্মীয়স্বজন এগিয়ে আসেনি। সবাই জেনে গেছে ওদের সব প্রপার্টি নিলামে উঠবে। কাজের লোকেরা পর্যন্ত চলে গেছে নতুন আশ্রয়, নতুন কাজের জন্য। কেয়ারটেকার আঙ্কেল এসেছেন। রুহানি তাকে দেখে শুকনো হাসল। আতাউর রহমান রুহানির কাছে এসে বলল, কোথায় যাবে ঠিক করেছ? রুহানি দৃষ্টি নামিয়ে নিল। ওর চোখের পাপড়ি ভারী হয়ে আসছে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রুহানি ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কান্না আটকাতে পারছে না। রুহান বোনের অবস্থা দেখে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে। রুহানি কাঁদতে কাঁদতে বলল, বাবা এখনো হসপিটালে। আমাদের চাচা ফুপু নেই। মামা আছে একজন। আমি জানি তার জন্যই আজ আমাদের এই অবস্থা। এটা জানার পরেও আমি তাকে ফোন করেছিলাম কিন্তু রিসিভ করেনি। আমাদের একটুও খোঁজ নেয়নি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কখনো এমন সিচুয়েশনে পড়িনি, তাই কি করে কি হ্যান্ডেল করব কিছুই বুঝতে পারছি না। নিজেদের বাড়ি সব ছেড়ে কোথায় যাব, কি করব? রাস্তার ভিখারি হয়ে গেলাম আঙ্কেল। আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে সব শেষ করে দেই। রুহানি আবারও কাঁদতে লাগল। মা এমন কথা বলো না। তোমার মা, ভাই ওদের কি হবে? তোমার বাবার এই অবস্থা। তোমার মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখন তুমি যদি এমন করো তাহলে তাকে কে সামলাবে? তোমার ছোট ভাইটা ওকে কে দেখবে? তোমাকে হতে হবে তোমার পরিবারের বটগাছ, যার ছায়াতলে সবাইকে রাখতে হবে। তোমাকে সকল পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। আর এ লড়াইতে তোমাকে জিততে হবে। তোমার পরিবারের জন্য জিততে হবে। আঙ্কেল আমি কি করে করব? আমি কি পারব? সে যোগ্যতা কি আমার আছে? আমি কি করে আমার পরিবারকে রক্ষা করব? কি করে পরিবারের পাশে দাঁড়াব? কি করব? কি যোগ্যতা আছে আমার? আতাউর রহমান আশ্বস্ত করে বলল, সেটা সময় বলে দেবে। সময় আর পরিস্থিতি তোমাকে যোগ্য করে তুলবে। শুধু কঠিন পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা না করে পরিস্থিতিকে শক্ত হাতে মোকাবিলা করতে শিখো। রুহানি চোখের পানি মুছে বলল, আগামীকাল সব হাতছাড়া হয়ে যাবে, তারপর আমরা কোথায় যাব? কোথায় থাকব? আমি, রুহান, মা আর বাবা। বাবার রিলিজ হওয়ার পর কোথায় নিয়ে যাব? মা, কি বলবো? এই বাড়িতে কিংবা এরকম বাড়িতে তো। থেমে গেলে। রুহানি শুকনো হাসল।
তারপর বলল, জানি আঙ্কেল, আমাদের আর সে অবস্থা নেই। আতাউর রহমান কিছুক্ষণ আমতা আমতা করে বলল, আমার পরিচিত একজন আছে যারা বিদেশে থাকে। ওদের এক আত্মীয় নিজের মেয়েকে নিয়ে ও বাড়িতে থাকে। তোমরা চাইলে উপর তালা ভাড়া নেওয়ার ব্যবস্থা করতে পারি। কিছুদিন না হয় থাকলে ওখানে, তারপর ভালো না লাগলে অন্য কোথাও শিফট হয়ে যেও। তবে বাড়ির পরিবেশটা সুন্দর। রুহানি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, মায়ের সাথে আপনার কথা বলিয়ে দেব। মা যদি বলে তাহলে আমরা ওখানে শিফট হয়ে যাব। রুহানি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারল ওর বাবা প্যারালাইজড হয়ে গেছে। আর ও মা দুদিন যাবত এটা ওদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। রুহানির মনোবল যেন আবারও ভেঙে গেল। দুভাই বোন একে অপরকে জড়িয়ে কাঁদছে। বাবার এই অবস্থা মেনে নিতে পারছে না। সব হারিয়েও এত কষ্ট পায়নি যতটা কষ্ট আজ পাচ্ছে। ফালাক ২-৩ দিন রুহানিকে না পেয়ে অস্থির হয়ে পড়ছে। প্রতিদিন রুহানিকে খুঁজছে কিন্তু রুহানির দেখা নেই। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? ফালাক কারো কাছ থেকে জানতেও পারছে না আর না পারছে কাউকে জিজ্ঞেস করতে। ভোরের আলো ফুটেছে, পাখিরা ডাকছে, প্রজাপতিরা ফুলে ফুলে উড়ছে। নীরস একটা সকালের আবির্ভাব। রুহানির পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে। আজ বাড়ি, বিষয়, সম্পত্তি সব নিলামে উঠবে। এত বছরের কষ্টে অর্জিত সম্পত্তি আজ অন্য কেউ মালিক হবে। কি করে ওই চোখের পাতায় ঘুম আসবে? রুহানি বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের রুমটা চোখ বুলায়। আসবাবপত্র দিয়ে সাজানো গুছানো রুমটা। আজকের পর প্রতিটা দেয়াল অন্য কারোর অধীনে থাকবে। এই রুম অন্য কারো হয়ে যাবে। সে তার নিজের মতো রুম সাজাবে। ছোট থেকে যে রুমটায় বড় হয়েছে, হাজারো স্মৃতি জড়িয়ে আছে, প্রতিটি জিনিসে ভালোবাসা ছড়িয়ে আছে, তার সবকিছু অন্য কারো হয়ে যাবে। রুহানির কোনো অধিকার থাকবে না। চাইলেও আর আসতে পারবে না। উঠে পারবে না জানালার কাঁচ। রুহানির চোখের পাতা ভারী হয়ে এলো। মুখ চেপে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। দুহাতে কার্পেট খামচে ধরে শব্দ করে কাঁদছে। রুহানি বিষণ্ণ মুখে মায়ের রুমে গেল। ওর মা বিছানার উপর পাথরের মতো বসে আছে, যেন সমস্ত বোধশক্তি হারিয়ে ফেলেছে। রুহানির সাহস হল না মায়ের কাছে যাবার। দীর্ঘশ্বাস ছেড়ে রুহানের রুমের দিকে গেল। রুহানের বিছানা পরিপাটি করা। এর মানে রুহানও সারারাত বিছানায় শরীর এলায়নি। রুহানি পুরো রুমে চোখ বুলিয়েও রুহানকে দেখতে পেল না। রুহান বারান্দায় দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি বাগানের বড় প্যান্ডেলের দিকে। রুহানি নিঃশব্দে ওর পেছনে গিয়ে দাঁড়াল। রুহান বোনের উপস্থিতি টের পেয়ে প্যান্ডেলের দিকে চোখ রেখেই বলল, আপু, কিছুক্ষণ পরেই ওরা চলে আসবে তাই না? তারপর আমাদের বাড়িটাও চলে যাবে। রুহানির বুকটা ছাত করে উঠল। ভাইয়ের কথায় কি জবাব দেবে জানা নেই। রুহান ওর দিকে ঘুরে বলল, আমরা কোথায় যাব আপু? আতাউর আঙ্কেলের দেওয়া ঠিকানায়? রুহানি প্যান্ডেলের দিকে তাকাল। তারপর বলল, হয়তো। ওখানে আমরা কি করে থাকব? আমি স্কুলে কি করে যাব? বন্ধুরা জানতে পারলে কি হবে? আমি আর স্কুলে যাব না। রুহানির গলা ধরে আসে। ভাইকে বুকে জড়িয়ে বলল, এমন কথা বলে না। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা আবার এই বাড়িতে ফিরে আসব। দুদিন গোছগাছ করার পর ভাড়া বাড়িতে উঠেছে। রনকও এসেছে। দায়িত্ব নিয়ে সকল আসবাবপত্র নিয়ে আসা থেকে শুরু করে সেট করা সব কাজ দেখছে। রুহান আর ওদের মা ভাড়া বাড়িতে এসেছে।
আসবাবপত্র সব সেট করা হয়ে গেছে। ওদের দেখে রনক মুচকি হেসে বলল, রুহানি বাড়িটা অত বড় না হলেও যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। রুহানি প্রত্যুত্তরে মুচকি হাসল। ও জানে রনক কেন এ কথা বলল। এই বাড়ি দেখে যেন মন খারাপ না করে তাই। রুহানি ঘুরে ঘুরে রুমগুলো দেখে নিল। বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বারান্দা সব দেখে নিল। সব জায়গায় আসবাবপত্র সেট করা হয়েছে কিনা। রুমগুলো ওদের বাড়ির তুলনায় যথেষ্ট ছোট। রুহানি মায়ের কাছে গেল। ওর মা থম মেরে বসে আছে। লাগেজগুলো মেঝেতে রাখা। রুহানি গিয়ে মায়ের পাশে বসল। তারপর হাতের উপর হাত রেখে বলল, মা, সব ঠিক হয়ে যাবে দেখো। ওর মা ওর দিকে তাকিয়ে বলল, কিছু ঠিক হওয়ার নেই রে রুহানি। তোর বাবার এই অবস্থা। তোর কি হবে? রুহানের কি হবে? তোদের ভবিষ্যতের কথা ভেবে ভেবেই আমি শেষ হয়ে যাচ্ছি। কি করে দুটো সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ মেনে নেব? আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এ নিয়ে ভেবে কি হবে? যেটা হওয়ার হবেই। রুহানির মা চমকে রুহানির দিকে তাকাল। রুহানি কবে থেকে ভাগ্যে বিশ্বাস শুরু করল। তার মেয়ে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। বড়দের মতো কথা বলছে, তাও কত ঠান্ডা স্বরে। সেদিন রাতে রুহানি মায়ের সাথে ঘুমায়। ওর মা রুহানিকে বুকে জড়িয়ে সারারাত কেঁদেছে। একটুও ঘুমায়নি। রুহানি চুপ করেছিল। একবারও বলেনি মা কেঁদো না। হসপিটাল থেকে রিলিজ পেয়ে রুহানির বাবাকে বাড়িতে নিয়ে আসেন। ভাড়া বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই রুহানির বাবা অবাক হয়ে জিজ্ঞেস করল, রুহানির মা, আমরা কোথায় এসেছি? রুহানি আর ওর মা দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করল। রুহানি হালকা হেসে বলল, বাবা, আগে ভেতরে যাই, তারপর সব বলছি। রুহানির বাবা কি বলবে কিছুই বুঝতে পারছে না। কোথায় এসেছে তাও বুঝতে পারছে না। অন্যের সাহায্য নিয়ে ওর বাবাকে উপর তলায় নেওয়া হলো। ওর বাবা বাড়ির সাজসজ্জার দিকে বিস্ময় নিয়ে তাকাচ্ছে। ওর বাবাকে রুমের ভেতরে নিতেই গম্ভীর মুখে বলল, এটা তাহলে আমাদের নতুন আশ্রয়স্থল। নিলামে সব কবে উঠেছে? রুহানি বাবার কথা শুনে চুপ করে গেল। তারপর মায়ের দিকে একবার চেয়ে বলল, আমি বাবার জন্য পানি নিয়ে আসছি। রুহানি দ্রুত রুম থেকে বের হয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। রুহানির মা বিছানায় বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুদিন আগে আমাকে বলনি কেন? রুহানির মা ওর বাবার দিকে তাকিয়ে বলল, তোমার শরীরের এই অবস্থা, তাছাড়া এসব তো হওয়ারই ছিল। রুহানির বাবা রুমের চারদিকে চোখ বুলিয়ে বলল, আমাদের ছেলেমেয়েরা এখানে থাকবে? আমি ওদের আদর আহ্লাদে প্রাচুর্যের মাঝে বড় করেছি। সবকিছু চাওয়ার আগেই হাতের কাছে পেয়ে গেছে। ওরা এখানে কি করে থাকবে? আমি কি করে ওদের কষ্ট পেতে দেখব? আর এখন তো আমি নিজেই বোঝা। হুইল চেয়ারে আঘাত করে কেন আমি মরে গেলাম না? হসপিটাল থেকে কেন ফিরে এলাম? তাহলে তো নিজ চোখে আমার আদরের ছেলে মেয়ের দুর্দশা দেখতে হতো না। এই সব আমি দেখতে পারবো না। কাঁদতে কাঁদতে রুহানির মা নিজের কান্না আটকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এমন করছো কেন? কেন এভাবে ভেঙে পড়ছ? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সব আবার আগের মতো হয়ে যাবে। শুধু কিছুদিন ম্যানেজ করে নিতে হবে। তোমার ছেলে মেয়ে অনেক স্ট্রং। ওরা সব সামলে নিতে পারবে। তুমি যদি এভাবে ভেঙে পড়, ওদের সাহসকে দিবে? সন্তানের উপর বাবার ছায়া না থাকলে সে সন্তান যে কতটা দুর্ভাগা তুমি জানো না?
বাবা যে অবস্থায় থাকুক না কেন সন্তানের মাথার উপর তার ছায়া থাকাটা জরুরি। তবেই ছেলেমেয়েরা সে ছায়ার ভরসায় সামনের দিকে এগিয়ে যেতে পারবে। চোখের পানি মুছো। ওরা তোমাকে কাঁদতে দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। আমি ওদের শক্ত, সাহসী দেখতে চাই। রুহানি চোখের পানি মুছে গ্লাস, জগ নিয়ে হাসিমুখে রুমে এলো। জগ থেকে গ্লাসে পানি ঢেলে বাবার দিকে এগিয়ে দিল। ওর বাবা গ্লাসের দিকে অপলক চেয়ে আছে। যে মেয়ে নিজে এক গ্লাস পানি ঢেলে খায় না সে আজ নিজের হাতে গ্লাস, জগ বয়ে এনে পানি ঢেলে খাওয়াচ্ছে। কি হলো বাবা? নেও। রুহানির কথায় চমকে গ্লাস নিয়ে পানি খেল। তারপর রুহানির দিকে তাকিয়ে বলল, আমি দ্রুত সব ঠিক করে দেব। তুই চিন্তা করিস না। আগের মতোই হাসি খুশি থাকবি। আমি সব সময় তোর চোখে মুখে খুশির ঝলক দেখতে চাই। তোকে খুশি দেখতে চাই। রুহানি বাবার সামনে হাঁটু গেড়ে বলল, আমি জানি তুমি সব ঠিক করে দেবে। আমি জানি আমার বাবা সুপারম্যান। তারপর মিষ্টি হাসল। এদিকে রুহানিকে দীর্ঘদিন ভার্সিটিতে না পেয়ে ফালাক অস্থির হয়ে পড়ছে। রোজ এটুকু আশা নিয়ে আসে রুহানি আজ এসেছে কিন্তু না আসে না রুহানি। অপেক্ষা শব্দটা ফালাকের কাছে অনেক ভারী মনে হচ্ছে। রুহানি না আসায় ওর সমস্যা হওয়ার কথা না। না আসলেই বরং ভালো। বিরক্ত করার কেউ নেই। কিন্তু আজকাল ফালাক রুহানির বিরক্ত করাগুলো খুব মিস করছে। রুহানিকে ছাড়া ভার্সিটির প্রতিটি স্থান নীরব, নিস্তব্ধ লাগে। রুহানি পুরো ভার্সিটি মাতিয়ে রাখত। ওর পদচারণায় সব মুখরিত থাকত। কিন্তু ও না থাকায় মনে হচ্ছে কি জানি নেই। ভার্সিটি তার প্রাণ হারিয়ে ফেলেছে। ফালাক কাকে জিজ্ঞেস করবে, কি করে খোঁজ নিবে রুহানির জানা নেই। কাউকে জিজ্ঞেস করলে কি মনে করবে? ফালাক একদিন রনককে জিজ্ঞেস করেছিল রুহানির কথা। রনককে রুহানি ওর ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করেছিল। তাই রনক বলেছে, ফ্যামিলির সাথে ব্যস্ত আছে। কিছুদিন পর থেকে আসবে। ফালাক রনকের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি। অপেক্ষা করে যাচ্ছে রুহানির জন্য। এদিকে রুহানি ঠিক করেছে আর পড়াশোনা করবে না। পরিবারের একটা রোজগারের পথ খুঁজতে হবে। ও হিসাব করে দেখেছে যা ক্যাশ টাকা আছে তাতে বাড়ি ভাড়া, বাবার ওষুধপত্র, ভাইয়ের পড়াশোনা আর সংসার খরচ নিয়ে 3 মাস আরামসে কেটে যাবে। কিন্তু তারপর কি হবে? এছাড়া ভার্সিটিতে যাওয়া মানে নিজের হাতে নিজের বেজ্জতি করা। তাই এখন ওকে একটা কাজ খুঁজতে হবে। রুহানি রান্নাঘরে মায়ের পেছনে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। ওর মা হালুয়া বানাচ্ছে। রুহান ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে রুহানিকে ডাকছে, আপু কখন থেকে ফোন বাজছে তোমার? রুহানি হাতে কিছু বাদাম নিয়ে নিজের রুমে গেল। বিছানার উপর থেকে ফোন তুলে নিল। নুশা ফোন করেছে। রুহানি কেটে দিতে গিয়েও কি মনে করে রিসিভ করে নিল। রুহানি ফোন রিসিভ করতেই নুশা বলে উঠল, তুই তোর ফ্যামিলির সাথে বাইরে সময় কাটাতে গিয়েছিস তাই না? তোকে যেন ডিস্টার্ব না করি আমরা। রুহানি চুপ করে আছে। কোনো উত্তর দিচ্ছে না। নুশা উত্তর না পেয়ে খেকিয়ে বলল, কথা বলছিস না কেন? এমনই তো মেসেজ করে বলেছিলি। রুহানি আবারও চুপ করে আছে। নুশার কান্নার শব্দ পাচ্ছে। নুশা কাঁদতে কাঁদতে বলল, আমি সব সময় তোর সব কাজে, কথায় সাপোর্ট করেছি। তুই যা বলেছিস তাই করেছি। তায়েফের সাথে পর্যন্ত সব যোগাযোগ অফ করে দিয়েছি। এতদিনের সম্পর্ক আমাদের, সবকিছু একসাথে করি। শপিং করতে পর্যন্ত একা যাই না। অথচ তুই আমাকে কখনো আপন মনে করিসনি।
বিশ্বাস আর ভরসা করিসনি। এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছুই বলিসনি। রুহানির আর বুঝতে বাকি নেই, নুষা সব জেনে গেছে। রুহানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রনক বলেছে? নুষা অবাক হয়ে বলল, রনক? ও জানে? অথচ আমি কিছুই জানি না। আমি তোর বাড়িতে গিয়েছিলাম। যে মেয়ে একদিন বন্ধুদের ছাড়া থাকতে পারে না, সে 10-12 দিন ধরে লাপাত্তা। তাই খটকা লেগেছে। তুই এখন কোথায় আছিস? রুহানি শুকনো মুখে বলল, আছি। রুহানি অ্যাড্রেস চেয়েছি আমি। রুহানি নুষার রাগ ফোনের অপর পাশ থেকেই অনুভব করতে পারছে। রুহানি অ্যাড্রেস দিয়ে দিল। 2 ঘন্টার মধ্যে রুহানি এসে হাজির। এসেই রুহানিকে জড়িয়ে ধরে কাঁদল কিছুক্ষণ। রুহানি উল্টো নুষাকে সান্ত্বনা দিচ্ছে। হাজারো কথার মাঝে রুহানিকে ভার্সিটির কথা বললে রুহানি সরাসরি বলে দেয় ও আর ভার্সিটিতে যাবে না, পড়াশোনা শেষ। নুষা অনেক বুঝিয়েছে, রুহানির বাবা মাও অনেক বুঝিয়েছে, কিন্তু ওর একই কথা, ও আর যাবে না। নুষা রুহানিকে এটাও বলেছে ভার্সিটির কেউ কিছু জানে না, আর ওর বন্ধুরাও কিছু জানে না। কার এত সময় আছে অন্যের খোঁজ করার? ও আগের মতোই থাকতে পারবে, কিন্তু রুহানি এক কথায় অটল। নুষা কয়েকদিন পর পর ওদের বাড়িতে আসে। ওদের খোঁজ খবর নেয়, রুহানির সাথে সময় কাটায়, রুহানিকে বোঝায়। রুহানির বাবা রুহানিকে অনেকবার বলার পর রুহানি ভার্সিটিতে যেতে রাজি হয়েছে। সব সময়ের মতো দামি গাড়ি চড়ে, দামি পোশাকেই ভার্সিটিতে গেল। কিন্তু কেমন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে দামি পোশাকের আড়ালে ভেতরটা লুকাতে পারছে না। গুটি গুটি পায়ে মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছে। আগে যে জায়গা দিয়ে রুহানি হেঁটে যেত, ওই জায়গা যেন চিৎকার করে বলতো রুহানি গিয়েছে এই জায়গা দিয়ে। কিন্তু আজ তার ব্যতিক্রম। রুহানি বারান্দার কাছে যেতেই ওর উপর তরল কিছু পড়ল। রুহানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ওর উপর পানি ফেলা হয়েছে। চুল, জামার কিছু অংশ ভিজে একাকার। রুহানি হাত দিয়ে মুখের উপর থেকে ভেজা চুল সরাল। তারপর উপরের দিকে তাকাতে চেয়েও পারল না। মাটির দিকে চেয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষের ভিড় জমাতে শুরু করেছে। রুহানির চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। ভেজা থাকার কারণে কেউ বুঝতেও পারল না। দুহাতে নিজের ভেজা শরীর ঢাকার চেষ্টায় রত। মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। কেউ দৌড়ে এসে ওর গায়ে কোট জড়িয়ে দিল। রুহানি সামনের মানুষটাকে না দেখে মাথা নিচু করে কোটটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। নুষা খবর পেয়ে দৌড়ে এসেছে। সাথে ওর বন্ধুরাও। সবাই অবাক হচ্ছে রুহানির বিহেভিয়ার দেখে। ও এতটা শান্ত কি করে? ওর যেখানে চিৎকার চেঁচামেচি করে পুরো ভার্সিটি মাথায় তোলার কথা, সেখানে নীরব পরিবেশ বিরাজমান। এটা কি করে সম্ভব? তবে সে পরিবেশ বেশিক্ষণ নীরব থাকতে পারল না। ফালাকের হুঙ্কারে কিছুক্ষণের মধ্যেই পরিবেশ থমথমে রূপ নিল। চলবে।